নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত পরশু আমরা দেখেছি জিএসটি কাউন্সিলের বৈঠকের পর নির্মলা সীতারামন তিনি জানিয়ে দেন যে মাঝের যে দুটো স্ল্যাব সেই দুটো স্ল্যাব তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এই যে জিএসটির যে রিভিশন হয় তা সর্বসম্মতিক্রমে, অর্থাৎ জিএসটি কাউন্সিলের সমস্ত সদস্য তাতে সহমত হয়েছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন আমরা দেখেছি যে শুধুমাত্র 5, 18 এবং 40-এর স্ল্যাব সেটা রাখা হয়েছে, মাঝের দুটি স্ল্যাব উঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা একদম আপনার আমার জন্য অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমাকে তার থেকে জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে। 33টা জীবনদায়ী ওষুধ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে জিএসটি, এবং বিলাসবহুল গাড়ি, তামাকজাত পণ্য, অর্থাৎ যেগুলো না হলেও চলতে পারে বা যেগুলোর একটা স্বাস্থ্যের হানির একটা আশঙ্কা আছে, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে মূলত জিএসটি বৃদ্ধি হয়েছে। বাকি যদি আমরা নিত্য ব্যবহার্য বা নিত্য প্রয়োজনীয়, আমাদের সাধারণ আম আদমির মধ্যবিত্তের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেখি, সেক্ষেত্রে মোটামুটিভাবে অনেকটাই রিজনেবল জায়গায় আনা হয়েছে জিএসটির হারকে। আর এই ঘোষণার পরই আমরা দেখেছি যে এই জিএসটির কৃতিত্ব কার, জিএসটির এই রিভিশনের কৃতিত্ব কার, তাই নিয়েও রীতিমতো শুরু হয়ে গেছে জোর তরজা। আমরা দেখেছিলাম যে 15ই আগস্ট লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছিলেন যে দীপাবলির আগে দ্বিগুণ খুশির বার্তা আসতে পারে। শাসক শিবির, কেন্দ্রের শাসক শিবির, তারা খুব স্বাভাবিকভাবেই মোদী বন্দনায় নেমেছেন। অন্যদিকে এই ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে 2024-এর অগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে এই স্বাস্থ্য এবং জীবন বিমার ক্ষেত্রে জিএসটি তোলার আবেদন জানিয়েছিলেন। অর্থাৎ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টারই ফসল, এমন দাবি ওঠে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে কংগ্রেস তারা দাবি করে যে রাহুল গান্ধীর যে লাগাতার দাবি, তারই জেরে এই জিএসটি, যেটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি র্যাশনাল, অনেক বেশি যুক্তিসঙ্গত, অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে এলো এই জিএসটি 2.0। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসূন ব্যানার্জি, সিপিআইএমের পক্ষ থেকে শুভজিৎ সরকার, এবং আমাদের সঙ্গে রয়েছেন মার্কেট অ্যানালিস্ট অনির্বাণ দত্ত। আমি সবার কাছে প্রথমে একদম সংক্ষেপে একবার যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি আসি চন্দনদার কাছে। চন্দনদার কৃতিত্ব কার? দেখো, একটা কথা এখানে পরিষ্কার বলা দরকার আছে যে কৃতিত্বকে ভাগ করে নেওয়া এখানে একটা ফোকাল পয়েন্ট, এটাও কিন্তু একটা অপোজিশন ইউনিটির বিরুদ্ধাচরণ। মানে ইনফ্যাক্ট তুমি যদি এইভাবে দেখো, কিন্তু একটা জিনিস ইনফ্যাক্ট নির্মলা সীতারামন সেদিন বলেছেন যে এটা রাজ্য এবং কেন্দ্র কেউই এখানে দাতা গ্রহীতা নয়, এবং যদি লস হয়, যদি গেইন হয়, সেটাও কেন্দ্র রাজ্য উভয়ের, যদি লস হয় সেটাও কেন্দ্র রাজ্য উভয়ের। অ্যাট দি সেম টাইম এটা দেখতে হবে, তুমি যদি একেবারে 2019-এর ইলেকশন ম্যানিফেস্টো দেখো এবং 2024-এ তুমি দেখবে কংগ্রেস ম্যানিফেস্টোতে সারা ভারতবর্ষের র্যাশনাল ট্যাক্স সিস্টেম এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এই ডাবল স্ল্যাব যেটা করা হয়েছে, এবং সেটাকে এখনও আমরা বলছি যে 5% এবং যে 18% এর মাঝখানে একটা গ্যাপকে যাতে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ আরও সিম্পলিফাই করা হয়, সেটাও আমাদের দাবি। কিন্তু একটা কথা তোমাকে বুঝতেই হবে, একেবারে শুরু থেকে এই যে একটু আগে তুমি বললে মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই আপিলটা করেছিলেন, কিন্তু তার আগেও ফেডারেশন অফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস তারা কিন্তু রাহুল গান্ধীর সাথে দেখা করে গত ডিসেম্বর মাসে, এবং তাদের কাছে এই প্রপোজালটা দেওয়া হয়। রাহুল গান্ধী কিন্তু একেবারে শুরু থেকে, শুধুমাত্র 2019 নয় এবং 2017 ফলটি জিএসটি অ্যাপ্লিকেশন, সেখান থেকে শুরু করে রাহুল গান্ধী কিন্তু একদম সোজা প্রজেক্ট করেছে। আমি প্রসূনদার কাছে আসি একদম সংক্ষেপে 1 মিনিটে। 2 অগস্ট 2024-এ অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল একটি চিঠি লেখেন ফিনান্স মিনিস্টারকে, সেন্ট্রাল ইউনিয়ন ফিনান্স মিনিস্টারকে। তাতে উনি বলেন যে এই লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের উপরে যে 18% ট্যাক্স আছে সেটাকে সম্পূর্ণভাবে মকুব করা দরকার, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। কৃতিত্ব কথাটাকে আমি ধরছি না, আমি বলছি ইনিশিয়েটিভ অবশ্যই আমাদের পক্ষ থেকে ছিল। শুভজিৎ,
সাধারণ মানুষ যারা এই সরকারের বিরুদ্ধে, সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আমরা দেখেছি 9ই জুলাইয়ের সেই ধর্মঘট, যেই ধর্মঘটে বামপন্থী ছাড়াও আরও একাধিক সংগঠন, রাজনৈতিক দল তারা যোগ দিয়েছে। এই সকলের মিলিতভাবে একটা, আমরা বলতে পারি ঠিক জয় পরাজয়ের থেকেও ছিনিয়ে আনার একটা বিষয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা রাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া, সরকারকে বুঝিয়ে দেওয়া যে সরকারের কিছু দায়িত্ব থাকে। সরকারের কাজ হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলোকে দেখা। এগুলো না করে সরকার যদি গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়, আরও জিএসটির নাম করে টাকা তোলে, তাহলে সেটা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে আরও বিপজ্জনক হবে। এটা অত্যন্ত একটা ভালো মানে একটা দিক আমাদের দিকে দেখা যাচ্ছে যে আমরা অন্তত লড়াই করে, বন্ধ করে, আন্দোলন করে, ধর্মঘট করে যে ছিনিয়ে আনা যায়, সরকারকে পিছু হাঁটানো যায়, এরই একটা ইঙ্গিত হিসেবে এটা বলা যেতে পারে। অঙ্কন, দেখুন, এতক্ষণ অবধি যারা যারা বক্তব্য রাখলেন তাদের প্রত্যেকেই কখনো কেন্দ্র সরকার চালিয়েছে 2004 থেকে 2014 পর্যন্ত, বা কেন্দ্র সরকার চালানোর সময় শরিক ছিল। তবুও তারা কিন্তু কোনো সেই সময়কালে একাধিক কমিটির রিপোর্ট জমা পড়া সত্ত্বেও এই যে সিম্পলিফাইড ট্যাক্সের সিস্টেম, এই ইনডাইরেক্ট ট্যাক্সের সিস্টেম কিন্তু তারা করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী প্রথমে GST 1 এনেছিলেন, যাতে প্রথম ধাপে কিছু ট্যাক্স কমানো হয়েছিল। হ্যাঁ, 2017-এ 14 সালে ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেলাম 2025 সালে এসে আরো এক ধাপে কিছু ট্যাক্স কমানো হলো। আবার এখন থেকেই চন্দন দ্বারা দাবি তুলে নিয়েছেন, কিন্তু আজকে নির্মলা সীতারামনজি বলেছেন যে আবার এটা যেমন একটা কন্টিনিউয়াস প্রসেসে মানুষকে রিলিফ দেওয়া হবে। আবার হয়তো 7-8 বছর পর আবার যখন বিজেপির সরকার থাকবে তারা আবার করবে। বিরোধীরা বসে তখনও বলবে যে আমরা ক্রেডিট চাই। ওনারা এই বিরোধী হিসেবে দাবি তুলুক। কাজ করে বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, আমরা কাজ করছি, আমরা কাজ করব। অনির্বাণ, আমি 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের বক্তব্য শুনলাম। আমি 1 মিনিটে অনির্বাণের কাছে আসবো যে অনির্বাণ, কৃতিত্ব বলা যাক বা ইনিশিয়েটিভ বলা যাক বা অবদান বলা যাক, তুমি কাকে দেবে? দেখো, এই ভারতবর্ষের অর্থনীতির এত বড় একটা ঘোষণা, সেখানে রাজনীতির চর্চা থাকবে না সেটা তো হতে পারে না। কংগ্রেস বলবে কংগ্রেস, তৃণমূল বলবে তৃণমূল, বিজেপি বলবে বিজেপি, সিপিএম বলবে সিপিএমের কথা, কেউ কেউ বলবেন ট্রাম্পের কথা। কিন্তু আমি বলবো আলটিমেটলি এটা জনগণের জয় হয়েছে এবং জনগণের কৃতিত্ব। এবং এই প্রসঙ্গে বলি যে এত বড় একটা ঘোষণা হলো, যে ঘোষণার দিন আপনি দেখবেন প্রেস কনফারেন্সে নির্মলা সীতারামন সেখানে প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। এবং আমরা সিঙ্গেল ইঞ্জিন, ডবল ইঞ্জিন সরকার বলি। আজকে জনগণকে যদি জিজ্ঞেস করা হয়, জনগণ তুমি কার, রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো সেদিনের প্রেস কনফারেন্সটা খুব সিগনিফিকেন্ট, যেখানে মাননীয় অর্থমন্ত্রী প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ধর্ম যাই থাকুক, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাই তো ভারতবর্ষের বৈশিষ্ট্য, সেটাকে কিন্তু সেদিন তিনি প্রতিফলিত করেছেন। এবং পুরো ঘটনাটা দেখে আমি খুব উৎসাহী এবং আমি খুব ওয়েলকাম করছি মুভটাকে, এবং আলটিমেটলি এটা জনগণের জয় হিসেবেই দেখতে হবে। আমি আলোচনায় ফিরবো, তার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে এই জিএসটির এই পরিবর্তিত হার নিয়ে ইতিমধ্যে, যেটা নিয়ে আমরা শুরুতেই আলোচনা করলাম, যে ইতিমধ্যেই এর দাবি কে তুলেছিলেন, কার কৃতিত্ব, এই নিয়ে মোটামুটিভাবে একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি চোখ রাখবো প্রতিবেদনে। ডোজ কংগ্রেসের আমলে যখন ছোটদের লজেন্সেও কর বসানো হয়েছিল, তখন বিজেপি স্বস্তি দিল সকল শ্রেণীকে। उस कांग्रेस के जमाने में इतना सारा टैक्स लगता था। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। কংগ্রেসের দাবি জিএসটির সুফল বাস্তবায়িত করতে বড্ড দেরি হয়ে গেল। এতদিন সরকার কানে আঙুল দিয়ে রেখেছিল। I welcome that. But I must point out the other truth is that it was done 8 years too late. उसके बाद गब्बर सिंह टैक्स। কংগ্রেস যখন এই কৃতিত্ব কাটতে চেয়েছে তখন তাদের বিদ্রুপ করতে ছাড়েননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, একসময় যারা জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে বিদ্রুপ করত, আজ তারাই ক্রেডিট নিতে চাইছে। কংগ্রেস কেন তাদের সময় এই সংশোধন আনতে পারেনি তার জবাব দেওয়া উচিত।
বিজেপি কংগ্রেস চাপানুতরের মধ্যেই কৃতিত্ব নিজেদের দিকে টানতে পিছুপা হয়নি তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, মমতার চাপের কাছেই নতি স্বীকার করেছে কেন্দ্র। আমরা বলেছিলাম বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আর প্রউড অফ মাই পার্টি যে আমাদের কাজকে সবাই মানতে বাধ্য হয়েছে। সব দল যখন নিজের দিকে ঝোল টানতে ব্যস্ত, তখন বিতর্ক বাঁধিয়েছে কেরল কংগ্রেস। সিগারেটের দাম বাড়ায় আর বিড়ির দাম কমায় কেন্দ্রকে কটাক্ষ করে তারা লিখেছে, বিড়ি আর বিহার দুটোই বি দিয়ে শুরু, ফলে এখন এটাকে আর সিন পর্যায়ে ফেলা যাবে না। পাল্টা বিজেপি জানিয়েছে এটা সমগ্র বিহারকে অপমান, এটা কংগ্রেসের আসল চরিত্র। कांग्रेस पार्टी के केरल शाखा से अधिकृत सोशल मीडिया पोस्ट आया है कि बिहार और बीड़ी एक समान है, तो बिहार की तुलना बीड़ी से करेंगे आप? कितना गिरेंगे आप? 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি। এতে দুটি স্ল্যাব থাকছে, একটি 5%, অন্যটি 18%। উঠে গেল 12 ও 28% স্তর। 1% মতো বিলাসবহুল সামগ্রীতে বসানো হয়েছে 40% কর। নতুন জিএসটি কৃতিত্ব নিয়েই এখন কাড়াকাড়ির পালা। রাজনৈতিক দলগুলি তাদের কাজ করলেও সাধারণ মানুষ অপেক্ষা করছে কবে তারা সেই সুফল পাবে সেই আশায়। কলকাতা টিভি। চন্দনা, যেমনটা অঙ্কন একটু আগেই বলছিল, অঙ্কনের বক্তব্য হচ্ছে যে এত দিন ধরে শাসন ক্ষমতায় থাকার পরও কখনো কংগ্রেস আমলে, ইউপিএ আমলে তো এইভাবে যে এই জিএসটির ভাবনাটা সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। খুব সিম্পল, এখানে একেবারে সত্য। একটু ইউপিএ 1, তোমাকে 2-এও যেতে হবে না। ইউপিএ 1 2005 প্রপোজাল অফ জিএসটি থ্রু ভ্যাট সিস্টেম চালু করেন বা প্রপোজ করেন কে এবং কোন সরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী সময়ে জিএসটির বিভিন্ন ফরমেশনস, আমরা 2017 সালে চটজলদি যে জিএসটি অ্যাপ্লিকেশন করা হয় তাতে কিন্তু ফল্টি জিএসটি সারা ভারতবর্ষের ব্যবসায়িক শ্রেণীকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে, বিশেষত যারা একটু নিম্ন স্তরের ব্যবসা করেন বা মধ্য ব্যবসা করেন তাদের জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখানে জিএসটির যে ফরমেশন তাকে ওয়ান উইন্ডো সিস্টেমে নিয়ে আসা, এটাই তো স্বাভাবিক। বহু ট্যাক্সেস, যেসব ট্যাক্সেস সেটাকে নিয়ে এসে সেন্ট্রালাইজড করা, কিন্তু সেখানে যে ভাবনাগুলো ছিল, তুমি একটা জিনিস ফলো করবে, গতকালকে 56তম মিটিং ছিল জিএসটির এবং গতকালকে 56তম সংশোধনী এলো। ইনফ্যাক্ট তোমাকে বুঝতে হবে একেবারে শুরুতে অঙ্কন যেটা বলছে যে প্রকিউরমেন্ট, মানে তুমি যে ভাবনাগুলো ভাবছো এতটাই ফল্টি ছিল, প্রতি মুহূর্তে তোমাকে কখনো 3%, কখনো 5%, কখনো 12%, মানুষ কমপ্লিটলি বিভ্রান্ত হয়ে গেছিল। এখন যে সেটেলমেন্ট এসছে, আমরা বারবার বলছি এই সেটেলমেন্টটাই যে দুটো ধাপে এনেছে, আমি সিন ট্যাক্সের কথা বাদ দিলাম, দুটো ধাপে এনেছে, এই দুটো ধাপের মধ্যেও আরও সিম্পলিফিকেশনের কারণ আছে, কিন্তু এটা একটা স্টেপ ফরওয়ার্ড। আমি একটা জিনিস মানি অঙ্কনের কথা, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সেই প্রসেসটাকে কিছু ক্ষেত্রে বহু অর্থনীতিবিদের বহু সাজেশনের বিরুদ্ধে গেছে, যখন মনে হয়েছিল এটা বোধহয় মাইট ইজ রাইট করে রাজনীতি করবে, কিন্তু সেখানে ফেল করেছে। এখানে বাস্তবতা। অঙ্কন, আমি বুঝতে পারছি না কংগ্রেসের ব্যথাটা কোন জায়গায়, মানে কংগ্রেস কেন এরকম পাগলের মতো এরকম কথাবার্তা বলছে আমার কোনো, মানে আপনি বলুন, কেলকার কমিটি রিপোর্ট দিল যে জিএসটি আনা প্রয়োজন এবং তারা প্রস্তাব করলো 2004 সালে। 2004 থেকে আপনি 14 পর্যন্ত সময় পেলেন, আপনি জিএসটি কিছু করতে পারলেন না কেন? কার ব্যর্থতা ছিল? কি ব্যর্থতা ছিল? আচ্ছা, আপনি তারপর বললেন 2017 সালের যে জিএসটিটা এলো সেটা নাকি ফল্টি জিএসটি। 2017 সালের জিএসটির পরেও আমরা দেখতে পেয়েছি তখন এই খুচরো মার্কেটে চাল ডাল, যেগুলো আটা গরিব মানুষ খায়, সেখান থেকেও কিন্তু বিভিন্ন ট্যাক্সগুলোকে কমিয়ে আনা হয়েছিল। মানে যেটা 31%, 35% অবধি জিএসটি মানে আগে ট্যাক্স ছিল, সেগুলোকে কমিয়ে এনে 18% করা হয়েছে। এইবার সেটাকে আরো 18% থেকে কমিয়ে এনে সেটাকে 5%, কোনোটাকে 0% করা হয়েছে। এবার আমরা ধরুন আমরা কাজ করছি, এবার বলতে হয় না, এবার যদি আপনাকে এড নিয়ে কাউকে দিতে হয় তাহলে দিয়ে দিন, কাকে কাকে আপনি কৃতিত্ব দেবেন? আপনারা যখন জিএসটি কে পুরোপুরি একদম বলছেন এটা মানুষকে শোষণ করে নিচ্ছে, এই করে নিচ্ছে, তাহলে আজকে কৃতিত্ব নিতে আসছেন কেন ভাই? এই যে একটু আগে তৃণমূলের আপনি দেখালেন, প্রসূনবাবু এখানে বললেন যে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা 2রা আগস্ট 2024 আমরা
এটাতে চিঠি লিখেছিলাম, তার জন্য আমাদের ক্রেডিট দিতে হবে। আরে আপনার আগে আমাদের আজকে মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রমাণ দিয়ে দিয়েছে 31শে জুলাই, তার 72 ঘন্টা আগে নীতিন গাডকারি মন্ত্রিসভায় বসে সেই নিয়ে চিঠি লিখে দিয়েছেন যে আমাদের দাবি হচ্ছে এই স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় কোনো ট্যাক্স বসানো যাবে না। আপনারা সেটাই 72 ঘন্টা পর মমতা ব্যানার্জি কপি পেস্ট করেছেন। সুতরাং এটা স্পষ্ট, আপনারা রাজনীতি করুন, ক্রেডিট নিতে চান, কিন্তু আপনারা করতে পারেননি। 30%, 31% আপনারা ট্যাক্স নিতেন। নরেন্দ্র মোদী সরকার সেই ট্যাক্সটাকে 5% শূন্য এবং 18% আজকে নিয়ে এসেছে। কাজ আমরা করছি, কৃতিত্ব নিয়ে আপনারা মারপিট করুন। ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ জানে কৃতিত্ব কার, কে কাজ করেছে। প্রসূনদা, খুব সিম্পল, এটা দিয়ে শুরু করবো যে ইট ইজ টু লিটল টু লেট। নাম্বার 1, আমাদের লড়াই, মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াই, সেই চাপের কাছে বিজেপিকে নতি স্বীকার করতে হলো। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে টাইমিংটা, আমাদের চাপের কাছে নতি স্বীকার করে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সে ওখান থেকে 18% থেকে শূন্য করতে হলো। ঠিক আছে, একটা হচ্ছে যে সিজিএসটি এবং এসজিএসটি যে দুটো কম্পোনেন্ট রয়েছে, আইজিএসটিকে আমি বাদ দিচ্ছি, সেখানে সেন্টার এবং স্টেট দুজন স্টেক হোল্ডার্স। ন্যাচারালি যখন স্যাক্রিফাইস করার কথা হচ্ছে মানুষের জন্য, কর কমানো, জিনিসপত্রের দাম কমা সবসময় ওয়েলকাম। আমাদের পয়েন্টটা হচ্ছে এই যে বেনাভোলেন্ট একটা ব্যাপার দেখানো হচ্ছে যে সব জায়গায় প্রধানমন্ত্রীর বড় বড় ছবি, উনি কমিয়েছেন। স্যাক্রিফাইসটা আমরা সবাই করেছে, সেন্টার করেছে, স্টেটও করেছে, কারণ সিজিএসটিও যেমন ছাড়া হয়েছে, এসজিএসটিও ছাড়া হয়েছে। সুতরাং উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি দিয়ে বলা যে কালেকটিভলি ইন্ডিয়া দেশের জন্য ট্যাক্সটা কমালো, তা না প্রধানমন্ত্রী কমালেন। নাম্বার 1। সংক্ষেপে বাকি। নাম্বার 2, বিহার সামনে নির্বাচন রয়েছে, তো ন্যাচারালি এই সময় কিছু পপুলার মেজার নিতে হবে। আগেই করতে পারতেন, যেটা আমরা বললাম টু লিটল অ্যান্ড টু লেট। আগে হলো না, বিহার নির্বাচনের একটু আগে হলো। সত্যি কি এর মধ্যে নির্বাচনী অঙ্ক দেখছি শুভজিৎ? নির্বাচনের অঙ্ক থেকে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, এই জয়টা সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই বিষয়ে নিয়ে, যে জিএসটি এত বড় অঙ্কের জিএসটি, একটা সাধারণ শার্পনার কিনতে গেলে তার 12% জিএসটি, একটা পেন কিনতে গেলে 12% জিএসটি, 5% জিএসটি, তাহলে এইটা যদি হতে থাকে তাহলে স্বাভাবিকভাবে যারা একদম সমাজের নিচু লেভেলে বা লোয়ার লেভেলের সোসাইটিতে, ইকোনমিক্যালি যারা লোয়ার, তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এবং এখন এই যে এখন অনেক বড় বড় কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আচ্ছা আপনি মনে করেন বিজেপি যদি 400 সিট পেতো, বিজেপি যদি 350 সিট পেতো, তাহলে জিএসটি কমানোর দিন আসতো? বিজেপি ওই যেই মানে যেটা আশা করেছিল বা যেটা ভেবেছিল যে আমরা এখন ফুল ম্যান্ডেট পেয়ে যাব, যা ইচ্ছা হবে, সেটা হয়নি। বিরোধীরা দেশ জুড়ে একটা সাধারণ মানুষের আন্দোলন, এর ফলে হয়েছে। 2, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের প্রচণ্ড ক্রেডিট আছে। আমি কিন্তু একবারও নিজেদের ক্রেডিট দাবি করছি না, কিন্তু তৃণমূল এই দেশের মাটিতে যখন নাকি আমরা দেখেছি বারবার এই বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্ট্রাইক ডাকা হয়েছে, ধর্মঘট ডাকা হয়েছে, সেটা শ্রমিকরা ডেকেছে, কৃষকরা ডেকেছে বা সাধারণ মানুষের পার্টিসিপেশন দেখেছে, বারবার কিন্তু এই ধর্মঘটকে ভাঙার চেষ্টা হয়েছে, ধর্মঘটের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া হয়েছে। তাহলে তৃণমূল ধর্মঘটের বিরুদ্ধে স্ট্যান্ড নেবে, যে ধর্মঘট জিএসটি কমানোর কথা বলে, শ্রমিকের যে ওয়ার্কিং আওয়ার সেটা কমানোর কথা বলে, আবার তৃণমূল সেখানে বলবে আমাদের ক্রেডিট, এটা হতে পারে না। বিশ্বাস করি না, ধর্মঘটে বিশ্বাস করে না তো আপনাদের নেতৃত্ব একসময় 98 ধর্মঘট ডেকে 72 ধর্মঘট ডেকেছে। আমি একটু সেটা আলোচনায় আসবো, আমাকে একটা ব্রেক নিতে হবে, আমি অঙ্কন রেসপন্ড করতে আমি অনির্বাণের কাছেও আসবো। তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। স্বাস্থ্য বিমা, জীবন বিমা সহ 33টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি উঠে গেল। একই সঙ্গে সিগারেট, মদ জাতীয় নেশাদ্রব্যের ওপর জিএসটি 40% আরোপ করায় তা মহার্ঘ হলো। দেখুন। मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। গত স্বাধীনতা দিবসের দিন তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আসন্ন উৎসবের মরশুমে ধামাকা দিতে চলেছে সরকার। কি সেই ধামাকা, তা নিয়ে শুরু হয়েছিল জোরদার জল্পনা। সেই আবহে বুধবার থেকে 2 দিনব্যাপী জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয় রাজধানীতে। প্রথম দিনের অধিবেশন শেষে রাতে সাংবাদিক সম্মেলন ডেকে নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে এতদিন জিএসটির ক্ষেত্রে 4টি ধাপ বা স্ল্যাব চালু ছিল।
সংস্কারের আগে ছিল 5, 12, 18 ও 28%। বর্তমানে তা 3টি স্ল্যাব 5, 18 ও 40% হলো। আগামী 22শে সেপ্টেম্বর থেকে এই নতুন কর লাগু হবে। জীবন বীমা, স্বাস্থ্য বীমা ও ক্যান্সার সহ নানা কঠিন রোগের মোট 33টি জীবনদায়ী ওষুধ জিএসটি মুক্ত হলো। একই সঙ্গে পাউরুটিও জিএসটি শূন্য হওয়ায় তারও দাম কমতে চলেছে। তবে নেশাদ্রব্য, সিগারেট ও মদের দামে 40% জিএসটি বসায় তা মহার্ঘ হবে। দাম বাড়তে চলেছে পান মশলা ও নরম পানীয়র। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. দাম কমলো কিসের? যাবতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ক্যান্সারের ওষুধ ও আরও কিছু জীবনদায়ী ওষুধের উপর জিএসটি কমে শূন্য করা হলো। দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর 5% জিএসটি ছিল, তা তুলে নেওয়া হলো। কনডেন্স মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হলো 5%। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে প্রযোজ্য একই হার। পশু চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে। এক্ষেত্রে জিএসটি 12% থেকে 5%-এ নামছে। জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের উপর থেকে জিএসটি 12% থেকে কমে হলো 5%। মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে কমলো জিএসটি। দাম কমছে বিড়ির পাতার উপর 18% থেকে জিএসটি কমে হচ্ছে 5%। বিড়ির উপর 18% থেকে জিএসটি কমে হচ্ছে 18%। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার উপর জিএসটি নামছে 5%। দাম বাড়ছে কিসের? পান মশলা, নরম পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হচ্ছে 40%। মদ, সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর 40% হারে জিএসটি নেওয়া হবে। দাম বাড়ছে কয়লার। 5 থেকে 18% করা হচ্ছে কয়লার উপর জিএসটি। নতুন জিএসটি কাঠামো চালু হলে প্রায় 48,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার দাবি, নতুন ব্যবস্থায় দেশের আমজনতার মধ্যে পণ্য ক্রয়ের প্রবণতা বাড়লে বাজার চাঙ্গা হবে। তাতেই রাজস্বের ওই ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করেন নির্মলা। তার দাবি, এই দিনের এই সিদ্ধান্ত সব রাজ্যের প্রতিনিধি সর্বসম্মত হয়ে গ্রহণ করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য দুপক্ষই সমানভাবে উপকৃত হবে। তার মতে, কেন্দ্র বা রাজ্য কেউ দাতা বা গ্রহীতা নয়। ওই পারস্পরিক বোঝাপড়ায় এই সিদ্ধান্ত সর্বসম্মত হতে সাহায্য করেছে। কলকাতা টিভি। কাছে একটু বোঝার চেষ্টা করবো যে তুমি এই রিভিশনটাকে তুমি কিভাবে দেখছো? না দেখো, একটা জিনিস হচ্ছে চন্দনদা যেটা বলছিল এটা সত্যি কথা, যে এটা 2014-এর অনেক আগের থেকে জিএসটির পরিকল্পনা ভারতবর্ষ নিয়েছিল এবং ভারতবর্ষে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার আগে সারা বিশ্ব জুড়ে যদি দেখো প্রায় 135টা দেশে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল। কিন্তু ভারতবর্ষে যখন জিএসটি ইমপ্লিমেন্ট হলো 2014 সালে নতুন সরকার এলো এবং 2016 সালের 8 নভেম্বর ডিমনিটাইজেশন অ্যানাউন্সমেন্ট হলো। সেটা নিয়ে সারা ভারতবর্ষ, ব্যবসায়িক সম্প্রদায়, সাধারণ মানুষ, তুমি আমি সবাই বিভ্রান্ত, সবাই দৌড়ঝাঁপ শুরু করে দিলাম এবং তার ঠিক 8 মাসের মধ্যেই জিএসটি তড়িঘড়ি করে ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো। জিএসটি খারাপ নয়, জিএসটির ওয়ান নেশন ওয়ান ট্যাক্স দরকার ছিল, কিন্তু এই সরকারের বিভিন্ন দপ্তর, সরকারের জিএসটি ডিপার্টমেন্ট, ব্যবসায়িক সম্প্রদায় কেউই কিন্তু এটা অভ্যস্ত ছিল না, সম্যক ধারণা ছিল না। এবং তাতে আমি খুব ক্লোজ, মানে যেহেতু আমি তখন চেয়ারম্যান ছিলাম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার, আমি খুব ক্লোজলি কাজ করেছি, আমি জানি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা পাড়ার বাচ্চা ছেলে, সে হয়তো তথাকথিত পড়াশোনা করেনি, কিন্তু সেও জানে জিএসটি, সেও বাজারে গিয়ে একটা জিনিস কিনতে গেলে সেও বিরক্ত হয়ে বলতো সব কিছুতে জিনিসটি। আর বাড়ির যে একজন বয়স্ক মানুষ, তিনিও কিন্তু জিএসটি নিয়ে একটা তার ক্ষোভ ব্যক্ত করতেন। তার কারণটা কি? কারণ জিনিসপত্রের দাম বৃদ্ধি। আজকে প্রত্যেকটা রাজ্য
এবং কেন্দ্রীয় সরকার তারা মিলে এই যে 56 কাউন্সিলের মিটিং হলো, এর আগের যত মিটিং হয়েছে আপনি দেখবেন মিটিং হয়ে যাওয়ার পরে একটা রাজ্যের অর্থমন্ত্রী একরকম কথা বলে, আরেকটা রাজ্যের অর্থমন্ত্রী আরেক রকম কথা বলে, এবং ভিতরে কি আলোচনা হয়েছে কেউ জানতে পারতো না। আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা দরকার ছিল, সেটা কেন? শুধুমাত্র জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, না ব্যবসায়িক সম্প্রদায় যাদের অনেক অবিকৃত মাল পড়ে থাকতো বাজারে চাহিদা স্টিমুলেট না হওয়ার জন্য? সরকার বুঝতে পেরেছে দুটো জিনিস। একটা হচ্ছে দেখুন, ট্রাম্পের সঙ্গে যতই আমরা দেখি যে রিসেন্টলি একটা টাসেল হয়েছে, তারপরে এই মূল্যবৃদ্ধি, তারপরে এই শুল্ক বৃদ্ধি হয়ে গেল, কিন্তু এরকম একটা সরকারের কাছে হয়তো খবর ছিল যে সেখানে একটা অতিরিক্ত শুল্ক বৃদ্ধি হবে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জন্য এই যে দেখছিলাম আমরা সবাই ভোকাল ফর লোকাল এতবার করে বলা হচ্ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতির যে চাহিদা, সেই চাহিদাটাকে কিভাবে বাড়ানো যায়। সরকারের এটা একটা মেন, দাম কমানোটা একটা হচ্ছে একটা টুলস, কিন্তু এই চাহিদাটাকে বাড়ানোর জন্য সরকারও কিন্তু অনেক চেষ্টা করেছিল। দেখবেন মনিটারি পলিসি কমিটির মিটিং হয়েছে, বারংবার আমরা লাস্ট কয়েকটা মিটিংয়ে দেখেছি 100 বেসিস পয়েন্ট রেপো রেট কাট হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু জিনিসপত্রের দামটা কমছিল না। সরকার চাইছিল যাতে চাহিদাটাকে বাড়ানো যায়, মানুষের কাছে অতিরিক্ত অর্থ দেওয়া যায়, এবং তার জন্য 1 ফেব্রুয়ারি 2025 সালে সাধারণ বাজেটে 12 লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল, যাতে মানুষ অতিরিক্ত টাকাটা নিয়ে বাজারে যায়, জিনিস কেনে, চাহিদাটা বৃদ্ধি হয়। তারপরেও সরকার দেখছে যে আর কি স্কোপ আছে, সেই স্কোপটা কি, যে জিনিসপত্রের দাম কমানো, জিএসটিটাকে কমিয়ে দিয়ে। সরকার এখন চাইছে কি, যাতে যারা এন্ড ইউজার্স, যারা কনজিউমার্স, এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তুমি, আমি সবাই কিন্তু যদি কম দামে জিনিসটা পাওয়া যায়, সবাই আমরা দোকান থেকে সবাই কম দামে কিনতে পারবো। এবং সেটার যেটা প্রচেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সকালে টুথপেস্ট আর টুথব্রাশ দিয়ে শুরু, তারপর মাথার তেল দিয়ে চান করা, শ্যাম্পু সাবান মেখে, তারপরে আপনি পাউরুটি, চিজ, পনির দিয়ে ব্রেকফাস্ট করবেন, তারপরে আপনি কম দামে মোটরসাইকেল কিনে অফিস যাবেন, সেখানে যদি খানাখন্দে ভরা রাস্তাতে আপনি পড়ে যান, তাহলে আপনার হসপিটালে আপনি ওই কম দামের মেডিক্লেমের সুবিধা পাবেন, এবং তাতে যদি বড় অ্যাক্সিডেন্ট হয়, আমি মরে যাই, তাহলে আমার বাড়ির লোক ওই কম দামের এলআইসির সুবিধা পাবে। সরকারের এটা একটা ওভারঅল প্রচেষ্টা, কিন্তু সেখানে আমি খুব সন্দিহান। আমি তোমাকে বলছি, তুমি আজকে যে ব্রাশটা কিনছো 20 টাকা দিয়ে, সেটা 22শে সেপ্টেম্বরের পরে কি তোমাকে সেই 20 টাকাতেই কিনতে হবে কিনা সেটার নিশ্চয়তা কোথায়? এবং এখানে সরকারের দেখো, আমরা যখন টিভি কিনি, ফ্রিজ কিনি, তখন একটা আমরা বলি এটার দাম কত, কেউ বলে 42,000 টাকা, আপনি এটার দাম কমান, ঠিক আছে আপনাকে 40,000 টাকায় দিয়ে দিচ্ছে। এবং 40,000 টাকা যখন আমরা ক্যাশ কাউন্টার থেকে বিলটা নিই, তখন দেখি তার মধ্যে কতটুকু জিএসটি, ওটা মার্ক আপ করা থাকে, 128% ইকুয়াল টু 40,000, তাহলে কত টাকা জিএসটি দিলাম। আজকের দিনে দাঁড়িয়ে সরকারের যে প্রাইস ডায়নামিক্স আছে, প্রাইস মেকানিজম আছে, সরকারের বিভিন্ন স্তর আছে, তাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে যে এটা সুবিধাটা আদতে সাধারণ মানুষ পাচ্ছে কিনা। আমি যদি আজকে আমি বাজারে গিয়ে 10 টাকায় বিস্কিট কিনছি, আমি যদি সেইটাই আবার 22শে সেপ্টেম্বরের পরে 10 টাকাতেই বিস্কুটটা কিনি, তাহলে আলটিমেটলি আমার কোনো সুবিধা হলো না। আমাকে দেখতে হবে সরকারের বিভিন্ন মেকানিজম আছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা আছে, প্রডিউসার্স যারা আছে, ম্যানুফ্যাকচারিং যারা করছেন, তাদের ওখানে প্রপার কন্ট্রোল রাখতে হবে, যাতে এই লাভের গুড়টা পিঁপড়ে না খায়। অনেক অসাধু ব্যবসায়ী থাকবেন। এবং আমি একটুখানি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে সরকারের রেভিনিউ লস হবে, এবং সেই রেভিনিউ লসটা রাজ্য সরকারকেও নিতে হবে, কেন্দ্রীয় সরকারও নিতে হবে। কিন্তু সত্যি সত্যি যদি চাহিদাটাকে স্টিমুলেট করা যায়, যদি ডিমান্ড বাড়ে, মানুষ যদি বেশি করে কেনেন, তাহলে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে আমরা জানি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এবং ভারতবর্ষের অর্থনীতির যে ঝিমুনি ভাগ সেটা যদি কেটে যায়, এবং আমরা যদি রাশিয়ার থেকে কম দামে তেল কেনাটা জারি রাখতে পারি, তাহলে হয়তো অর্থনীতির চাকাটা একটু হলেও ঘুরবে, এবং তাতে আমরা যারা বসে আছি সবারই কিন্তু সুবিধা হবে। কৃতিত্ব টাকা সেটা বাচ্চার জায়গাগুলো এগুলো তো থাকছে। আমি ইপস এন্ড বার্ডসে আসছি, তার আগে আমি শুনলাম একটু আগে তৃণমূলের প্রতিনিধি বললেন যে চাপের কাছে, মমতা ব্যানার্জি চাপের কাছে নতি স্বীকার হয়েছে। এখন দেখুন কি বলুন তো, মিথ্যা কথা বললে না ধরা পড়ে যায়। এই যে ধরুন গত বছরের আগস্ট 2 তারিখের কথা বললেন, আগস্ট 2 তারিখের পর শীতকালীন অধিবেশন এসেছিল, সেখানে এই যে হেলথ ইন্স্যুরেন্স আর স্বাস্থ্য বিমা আর জীবন বিমার ওপর যেন জিএসটি না থাকে, এই নিয়ে রাহুল গান্ধী
ইন রিটেন চিঠি লিখেছেন, বিজেপির 3 জন এমপি তারা ইন রিটেন চিঠি লিখেছেন দেশের অর্থমন্ত্রীকে, এলজেপি জেডিইউর এমপিরা চিঠি লিখেছেন, 29 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের লোকসভার আর রাজ্যসভার 12 জন সম্ভবত একজনও চিঠি লেখেননি, কিন্তু একজনও না 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 আমি তো আবার বললাম যে মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা 535 পাতার আপনার জিএসটি চিঠিটা যে দিয়েছেন আমি আবার বললাম আমি বললাম আবার বলছি না 535 পাতার জিএসটির বুক আপনি দেখতে পাবেন যে আলোচনা হয়েছে, সেখানে 18টা রাজ্য কংগ্রেস শাসিত বিজেপি শাসিত বাম শাসিত রাজ্যের অর্থমন্ত্রী যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বলেছে এটা নিয়ে। ব্যতিক্রম কিন্তু পশ্চিমবঙ্গের যিনি প্রতিনিধিত্ব করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু কোনো কথা বলেননি। আপনি যে জায়গায় বলার প্রয়োজন সে জায়গায় বলছেন না, শুধুমাত্র আপনি বাজার গরম করতে এই কথা বলছেন। দ্বিতীয় কথা, একটু আগে সিপিএম এর প্রতিনিধি বললেন যে বিহারের ভোটের জন্য এটা হয়েছে। আচ্ছা, এর আগে যখন দাম কমানো হয়েছে, যখন আয়কর ছাড় দেওয়া হয়েছে, প্রসূনদা বলছেন না না উনিও তো বললেন আমি বিহারের কথা বলিনি, আমি অন্য কথা বলেছি। আচ্ছা আচ্ছা যাই হোক, না না ভোট কেন্দ্রিক বিহারের ভোট। আচ্ছা আমাদের তো নির্বাচন কেন্দ্রিকই আমাদের রাজনীতি, মানে প্রত্যেক বছর কোনো না কোনো রাজ্যে নির্বাচন, কখনো দেশে নির্বাচন লেগে রয়েছে। তার মানে কি সরকার কোনো কাজ করবে না? আর কাজ করলেই সেইটা নির্বাচন কেন্দ্রিক কাজ হয়ে গেছে। আরে বাবা, নির্বাচন কেন্দ্রিক কাজ নয়, আমরা করেছি। আপনি 11 টাকা প্রত্যেক লিটার পেট্রোলে বিজেপি শাসিত রাজ্যের থেকে বেশি টাকা আপনি ট্যাক্স নিচ্ছেন, সেটা তো নির্বাচনের জন্য অন্তত পশ্চিমবঙ্গবাসীকে কমিয়ে দিয়ে একটু উপহারটা দিন। আর শেষ আমি শুভজিৎ দার একটা উত্তর দেয়, আমি এক লাইনে। শুভজিৎ দা বলেন আমরা রাস্তায় নেমে আন্দোলন করে চাপ দিয়েছি। আরে বাবা, 2004 থেকে 2007 যখন আপনারা ইউপিএ সরকারের পার্ট ছিলেন, সে সময় কেন আপনারা চাপটা দেননি? আমি বারবার বলছি যে আমি একা সিপিআইএম কিন্তু ক্রেডিট দিচ্ছে যে সিপিআইএম এর জন্য হয়েছে। হ্যাঁ, তো সিপিআইএম এই লড়াইতে থেকেছে এবং এর মধ্যে অনেকে এই তোমরা তো সবেতেই থাকো। তোমরা সংসদের সংখ্যার কথা বলছিলে 240 303, তোমরা আগে ডবল ডিজিটে আসো, ডবল ডিজিটে এসে তারপর সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করো। এক সেকেন্ড আমি একটু শোনাবো প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কি বলছেন। হঠাৎ করে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার নির্বাচন আসছে, তাই জিএসটির রদল বদল। এই জিএসটি চালু হওয়ার পর রাহুল গান্ধী প্রথম দিন থেকে 8 বছর ধরে সংসদের ভেতরে সংসদের বাইরে বলে আসছেন সরকার যে জিএসটি করেছে 1 ক্যাপ হওয়া প্রয়োজন ছিল। এটা গরিব মানুষের ওপরে আঘাত। রাহুল গান্ধী তাই বলেছিলেন গব্বর সিং ট্যাক্স, একে হাঁটাতে হবে। এখনো অনেক ক্ষেত্রে জিএসটির পার্সেন্টেজ কমানো প্রয়োজন, কিন্তু যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলোকে আমরা সবাই মনে করি রাহুল গান্ধীর লাগাতার যে সরকারের উপরে চাপ, তারই পরিণতি। তাই রাহুল গান্ধীকে আমাদের আন্তরিক অভিনন্দন। চন্দনদা, এটাই তো নির্মলা সীতারামন বলছেন যে যারা গব্বর সিং ট্যাক্স বলছে তারাই আবার ক্রেডিট দাবি করছে। না না, গব্বর সিং ট্যাক্সটা বলা হয়েছে তো সেই সময় স্ল্যাপে, সেই সময়কার অবস্থা এবং সেই সময়কার পরিবর্তিত অবস্থা। আমি যার জন্যই বললাম 56 অ্যামেন্ডমেন্টস। দেখো, তোমাকে যদি অ্যামেন্ড করতে হয় তো মানুষের কাছে বিভ্রান্তিটাই পৌঁছবে। আমি তোমাকে ঠিক পাশাপাশি আরেকটি কথা বলি, অসাধারণ বলেছেন যে কোনো আইনই না, যে কোনো আইনের একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা যদি শর্ট স্প্যান অফ টাইমে হয় অনির্বাণ, সেটা যদি শর্ট স্প্যান অফ টাইমে হয় বারবার এবং তার প্রতিফলিত অবস্থাটা মানুষকে বিভ্রান্ত করবে, এটা খুব স্বাভাবিক। শুড নট বি দ্যাট ফ্রিকুয়েন্ট। অ্যানাদার থিং আমি তোমাকে বলি, ও যেটা বলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ট্যাক্সেস, হাই মেরিট অডিটিং, এরা তো ডেফিনেটলি ইটস আ হাই মেরিট জব। আমি ওদের সাথে অ্যাসোসিয়েশন হওয়ার সূত্রে আমি আরও বুঝেছি ওই বিভ্রান্তিটা এদের ক্ষেত্রে কতটা ছিল, কারণ এরা ডিল করেন, ইনফ্যাক্ট আমাদের দেশের লিডারশিপ অন অডিটিং এরা করেন, ট্যাক্সেশন এরা বোঝেন। এখন আমি তোমাকে আরেকটি কথা বলি, তুমি একটু সিম্পলি এসো। আমরা বলেছিলাম যে র্যাশনাল ট্যাক্স সিস্টেম আমাদের 2019 এবং 2024 আমাদের ম্যানিফেস্টোতেও তাই আছে রিটন। একটা জিনিস আমাকে দেখতে হবে যে এই হোল ট্যাক্স সিস্টেমে কোথায় প্রাইস তোমার ডাইনামিজম, ও যেটা বলছে আমি আবারও বলি, প্রাইস ডাইনামিজমের সাথে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইস লজিক। ও যে আশঙ্কা প্রকাশ করেছে আমি কিন্তু সেই আশঙ্কা প্রকাশ করতে পারি, ওই 20 টাকা দাম এই মুহূর্তে সেটা ইউনিটের দামটাই যদি 22 টাকা হয়ে যায়, মানুষ কিন্তু আবারও সেই একই জায়গায় ফলেন বা ট্র্যাপড হবেন। কিন্তু আমি তোমাকে অন্য কথা বলি, আমি এখানে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব, 64%
যে ট্যাক্সেস কালেকশন হতো ফ্রম দ্য পুয়ারার সেকশন, তাতে আমাদের কনজামশন কমে গেছিল, তাতে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট বা প্রাইভেট কনজামশন এটা কমে গেছিল। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আশা করছি এটা হয়তো একটু ঘুরে দাঁড়াবে, এখানে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বিলিয়নিয়ার্স ইন ইন্ডিয়া যেটা চটচট করে প্রতি বছরে বাড়ছে, অনির্বাণ আরও ভালো বলতে পারবে, তাদের ট্যাক্সের পরিমাণ বা কন্ট্রিবিউটিং ট্যাক্সের পরিমাণ 3%। মৌপি আমি এখানে শেষ করি, 3% কর্পোরেট ট্যাক্স। জাস্ট এ মিনিট, আমি এখানে শেষ করছি। কর্পোরেট ট্যাক্স 30%কে কমিয়ে দেওয়া হলো, 22% নামিয়ে দেওয়া হলো, কাদের স্বার্থে? এই প্রশ্নগুলো থাকবে। অঙ্কন আসবো, চন্দনদা আসবো, আমি প্রসূনদার কাছে আসবো। প্রসূনদা যেটা একটু আগে অঙ্কন বলছিল যে তৃণমূল কংগ্রেস ক্রেডিট নিতে চাইছে, তৃণমূল কংগ্রেস 2024-এর 2রা অগস্টে মুখ্যমন্ত্রীর ওই চিঠিটা সেটাকে সামনে এনে এই দাবিটা করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চাপের কাছে এই জিএসটি হার সেটা তুলে দিয়ে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা থেকে তুলে দিতে বাধ্য হয়েছে কেন্দ্র। কিন্তু এর পাশাপাশি সে বলছে যে একই সঙ্গে আরও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই একই উদ্যোগ সংসদীয় কাঠামোর মধ্যে কিভাবে ছিল? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যে 2024-এর 2 অগস্ট আমরা চিঠি লেখার পরে সেপ্টেম্বরে এসে এটা করা হলো। আমি আগেও বলেছি যে দাম কমাটা সবসময় অভিপ্রেত, কোনো অসুবিধা নেই। প্রশ্ন একটাই, সেটা হচ্ছে 1 বছর 1 মাস পরে এটা করার কারণ হচ্ছে যে একটা ফেইল্ড ফরেন পলিসি। উনি বলছেন না যে প্রাইস ডাইনামিজম ওসব কিছু নয়, ভারতবর্ষে একটাই পলিটিক্যাল ডাইনামিজম, একটা ফেইল্ড ফরেন পলিসি। আমার সোজা কথা হচ্ছে নিজেদের দেশের মধ্যে যদি বাজারকে চাঙ্গা করতে হয়, কারণ বাইরে মাল যাচ্ছে না, হাউডি মোদি করেছিলাম, হয়নি আলটিমেটলি, তখন দেশের মানুষকে যদি কিনতে দিতে হয় দামটা কমাতে হবে, সারভাইভ করতে হবে, সেটা একটা অবশ্যই একটা বড় কারণ। দ্বিতীয় কথা হচ্ছে বিহার ইলেকশন আসছে, এটাই সময় একটু জনমুখী হয়ে যাও। উনি বলছিলেন না যে আমাদের এখানে পেট্রোলে এত টাকা নেওয়া হয়। আমি বলছি ভাই, আমরা এই রকম পলিটিক্যাল কারণে বাজারকে নিয়ন্ত্রণ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যে মানুষের জন্য কাজ করি তার প্রমাণটা হচ্ছে ইলেকশনটা আমরা জিতি, ইলেকশনটা দিনের শেষে আমরা জিতে যাই। ইলেকশন জেতা মানে হচ্ছে মানুষের ম্যান্ডেট। ইলেকশনটা তো ইলেকশন মানে যে মানুষের ম্যান্ডেট, মানে আপনারা সমালোচনা তো সমালোচকরা করবেই। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, দেখাই যাচ্ছে। 24-এ আমরা বলেছিলাম, এখন এরা করছে এসে। পয়েন্টটা হচ্ছে যে জনমুখী, নীতিন গাডকারি বলেছিলেন না হ্যাঁ, এখন পয়েন্টটা হচ্ছে যে আপনাদের সরকারের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে যদি একটা প্রস্তাব দিতে হয়, কেউ শোনে না তার কথা, লিখে দিচ্ছেন। মানে আপনার মুখ্যমন্ত্রীর লিখিতটা যদি আমরা তো লিখিত দেব, আমরা তো আপনাদের ইকোসিস্টেমের পার্ট নেই, সমস্যার কি করে হচ্ছে? আমি আরো একটা কথা বলছি, এবার দেখুন আপনাদের নীতিন গডকরি লিখে দেওয়ার পরও ওটাকে ট্র্যাশে ফেলে দেয়। না, কোনো ট্র্যাশে কেউ ফেলে না। আমি একটা কথা বলছি, ট্র্যাশে কেন ফেলার কথা না, এই যে হেলথ ইন্স্যুরেন্স আর আপনি লিখলেন আপনার কথা অনুযায়ী, ভালো কথা। আমি একটা কথা রেসপন্স কি ছিল? স্বাস্থ্য বীমা আর জীবন বীমা, তার উপর ট্যাক্সের কথা বলছেন তো স্বাস্থ্য বীমা জীবন বীমাতে 2011 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তখন তো সার্ভিস ট্যাক্স 12.5% ছিল, 12.5%, আর বামেরা 1% নিয়ে 13.5% নিত। আপনারা সেটাকে 15.7% নিয়ে গেছিলেন কেন? এত যদি মুখ্যমন্ত্রীর দরদ ছিল তখন যে না আমাকে জীবন বীমা স্বাস্থ্য বীমাকে একদম করমুকুব করতে হবে, উনি সেই সময় থেকে সরব হতে কোনোদিন কি সরব হয়েছেন? উল্টে তো ট্যাক্স বাড়িয়েছেন যখন নিজের হাতে ছিল। আমি একটা কথা, আমি জীবন বীমা স্বাস্থ্য বীমা নিয়ে আমার একটা বক্তব্য আমি শেষ করে দিই, জীবন বীমা আর স্বাস্থ্য বীমা এই বীমা করার যে প্রবণতা ভারতবর্ষে কম সংখ্যক মানুষের ছিল, আপনি যদি ইতিহাস দেখেন। এবং ভারতবর্ষের সরকার যেহেতু আর্থসামাজিক সুরক্ষা সেই অর্থে দিতে পারে না মানুষকে, মানুষের নিজের ভালোটা নিজের বুঝবার জন্য এই যাতে জীবন বীমা মানুষ করে, স্বাস্থ্য বীমা করে, তার জন্য ইনকাম ট্যাক্সে ছাড় দিত, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে আমি বলছি, সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষের নতুন কর কাঠামোতে যখন অভ্যস্ত করে দেওয়া হয়েছে, তখন সাধারণ মানুষের একটা প্রবণতা ছিল যে আমরা জীবন বীমা করতে আমার লাভ নেই, সেই জন্য জীবন বীমা স্বাস্থ্য বীমাতে একটা স্বাস্থ্যক্ষেত্রে যদি আপনি দেখেন, আমরা স্বাস্থ্যক্ষেত্রে একদম সাধারণ মানুষের পরিষেবা পাওয়াটাকে যেভাবে নিশ্চিত করেছি,
আপনি বলুন যে ভারতবর্ষে বিজেপি শাসিত কোন রাজ্যে? সব জায়গায় আয়ুষ্মান না। ভারত আছে। আপনাদের স্বাস্থ্য সাথীতে চোখের ছানি অপারেশন হয় না। কি আমি খুব বলছেন সঙ্গে আপনি? আমি প্লিজ আপনি এই আমার সঙ্গে আমরা বলুন। আজকে স্বাস্থ্য সাথী আপনি বনাম যেখানে আয়ুষ্মান আমাদের হয়েছে। এই প্রতিযোগিতায় যাচ্ছি না। আমি খুব সংক্ষেপে শুভজিতের কাছে আসবো, তারপর আমাদের শেষ করব। জিনিসের দাম কমাটা তো সবসময় ভালো, এবং স্বাভাবিকভাবে ট্যাক্সেশন পলিসি যদি মানুষের ইনকামের সঙ্গে অ্যাট পার না হয় তাহলে স্বাভাবিকভাবে মানুষের উপর চাপ পড়বে। এবং সরকার যদি চায় যে বেশি সংখ্যক মানুষের কাছে পরিষেবা পৌঁছে যায় এবং তার শ্রীবৃদ্ধি হয় বা সরকারের দেশের জন্য উন্নতি হয়, তাহলে স্বাভাবিকভাবেই ট্যাক্সেশন কমাতে হবে, জিনিসের দাম কমাতে হবে। আমার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনির্বাণ দা তুলল, অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন, সেটা কি জায়গায় এই যে ধরুন এই যে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স আর স্পেসিফিক্যালি বলতে গেলে, এই হেলথ ইন্স্যুরেন্সটাকে বেশ কিছু বছর ধরে, আমি যদি একটু খেয়াল করি 10 বছর বা 15 বছর বা একটু বেশি সময় ধরে, এটাকে খুব মানে একটা এমন জায়গায় চলে গেছে, মানে হেলথ ইন্স্যুরেন্সটা একটা ম্যান্ডেটরি জায়গায় চলে গেছে। এমন ডাক্তারবাবুরা আছেন যারা দু একজন রয়েছেন, সবাইকে বলবো না, যারা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করেছেন, কত টাকা করেছেন এই নিয়ে বেশি কনসার্ন হয়ে পড়ে। তাহলে একটা সরকার, সে ওয়েলফেয়ার স্টেট, সে নাকি মানুষের কথা ভাবে, মানুষের জন্য তার দরদ উতলে পড়ে, যা বলা হচ্ছে, সেটা ভোটমুখী খালি না হয়, সত্যি তার অন্তর থেকে হয়, তাহলে নিশ্চিতভাবে এই হেলথ ইন্স্যুরেন্সের থেকে তার কাছে আয়ুষ্মান ভারতের যে কথা বিজেপি বলে বা তৃণমূল যে স্বাস্থ্যসাথীর কথা বলে, সেগুলো বেশি প্রায়োরিটাইজ হতো, রাদার উল্টো দিকটা হচ্ছে। প্রায়োরিটাইজ আছেই। 52 কোটি দেশের মানুষ আয়ুষ্মান ভারত পাচ্ছে। আরে বাবা, আয়ুষ্মান ভারত যদি পায় তাহলে আলাদা করে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স করানোর জন্য মানুষকে কেন বেশি করে চাপ দেওয়ার পরিস্থিতি? আপনি বলবেন স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য আরে আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য জবাব দেন না বিধানসভায়। এটা আমাদের সময় একদম শেষ। এই জিএসটি 2.0 ডেফিনেটলি একটা বড় অংশের মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। রাজনৈতিকভাবে তার কৃতিত্ব কারা নিতে পারেন, তার প্রতিযোগিতা চলছে, যার রিফ্লেকশন আজকের এই আলোচনাতেও পাওয়া গেল। কিন্তু নিঃসন্দেহে স্বাস্থ্য বিমা বা জীবন বিমা থেকে জিএসটি উঠে যাওয়া বা 33টা জীবনদায়ী ওষুধ এবং অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেসব ক্ষেত্রে এই স্বস্তিটা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবিত্তের জন্য যথেষ্ট বড় একটা রিলিফ। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।